শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। প্রতিবারের মতো আমরা আজকে কথা বলবো একটু ডিফারেন্ট একটা স্বাস্থ্য বিষয়ক টপিকস নিয়ে। আমাদের তো মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা সবসময় কথা বলি, কিন্তু আমাদের আরেকটি ইম্পর্টেন্ট উপাদান স্বাস্থ্যে, সেটা হচ্ছে যৌন স্বাস্থ্য। এই যৌন স্বাস্থ্য নিয়ে আমরা সচরাচর কথা বলতে চাই না, এটা গোপনীয় রাখতে চাই, এটা নিয়ে অনেক ট্যাবু আছে। সো এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলবো, এর বিভিন্ন ধারণা, ভুল চিকিৎসার প্রভাব। সো এগুলি নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। আমরা প্রথমেই জানতে চাবো, এই যে আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, এবং আমরা বলি যে স্বাস্থ্য সার্বিক ভালো থাকা বলতে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ভালো থাকাটাকে বোঝায়, কিন্তু এই যে যৌন স্বাস্থ্য বা অন্যান্য আরও কম্পোনেন্ট আছে, নিউট্রিশন আছে, ঘুম আছে, এগুলি প্রত্যেকটা ছোট ছোট উপাদান, কিন্তু সবগুলি নিয়ে কথা হলেও এই যৌন স্বাস্থ্য নিয়ে আমাদের কখনো কথা হয় না। যৌন স্বাস্থ্য বলতে আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আমাকে এখানে আনার জন্য ধন্যবাদ। তো প্রথম কথা হচ্ছে যে আমরা আগে যেমন বলতাম যে স্বাস্থ্য মানে শুধু শারীরিকভাবে ভালো থাকা তা না, আমার মানসিকভাবে, তারপরে যে ধর্মীয়ভাবে, কালচারালি, সাংস্কৃতিক যে পরিমণ্ডলে আমরা থাকতে চাই, এটা যেমন আগে ছিল, একইভাবে মানুষের যে যৌন স্বাস্থ্য, এটারও কিন্তু একটা ওয়েলবিং, এটার কিন্তু ভালো থাকাটা জরুরি। যৌন স্বাস্থ্য বলতে আমরা বুঝি যে একজন ব্যক্তি তার হাজব্যান্ড ওয়াইফ বা তাদের যে দাম্পত্য সম্পর্কের যে একটা পূর্ণ স্যাটিসফ্যাকশন নিয়ে তারা যেন একটা তাদের যেভাবে তারা চলতে চায় তার জন্য ওই পূর্ণ স্যাটিসফ্যাকশন নিয়ে তারা যদি একটা ওয়েলবিং মেনটেন করতে পারে, তাদের একটা ভালো থাকার একটা পরিবেশ তৈরি করতে পারে, এটা হচ্ছে আপনার যৌন স্বাস্থ্যের সঠিক ভালো থাকাটা আর কি। এবং এটা কিন্তু আমাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থার একটা অন্যতম অংশ হিসেবে এখন চিন্তা করা হয় বা এটা ধরে নেওয়া হয়। তার মানে স্যার, এই যে বললেন দাম্পত্য জীবনে, তার মানে যৌন স্বাস্থ্যটা শুধু একজনের উপরই নির্ভর করে না, দুইজনের। দুইজন যৌন স্বাস্থ্য ব্যাপারটা ধরেন যে আপনি একা ভালো থাকলে তো ভালো থাকতে পারেন। আপনি যদি একটা ম্যারিড কাপল থাকেন, আপনার যদি একজন স্বামী হন বা একজন ওয়াইফ হন, তাহলে আপনার একজনের যে যৌন আচরণের কারণে তো আপনার হাজবেন্ড বা ওয়াইফ তারাও তো এটাতে প্রভাবিত হবে। সুতরাং এটা দাম্পত্য সম্পর্কটা এখানে খুবই জরুরি। আপনি নিজে কেমন বা কতটুকু ভালো আছেন এটাও যেমন জরুরি, তার সাথে এটাও জরুরি যে দাম্পত্য সম্পর্কে যে পারস্পরিক যে সহমর্মিতা এবং সহানুভূতি, এবং এর সাথে তাদের পারস্পরিক যে প্রত্যেকে যেন তাদের ওয়েলবিংটা মেনটেন করতে পারছেন, ভালো আছেন এবং একটা স্যাটিসফ্যাকশন আছে, এটাও জরুরি। এবং একজন আরেকজনকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া, এই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা খুবই জরুরি। এবং এখানে স্যার বললেন যে অবশ্যই যেহেতু দাম্পত্য জীবনের কথা আছে, তার মানে এই স্বাস্থ্য যৌন স্বাস্থ্যের উপর যদি ইম্প্যাক্ট পড়ে, আমি যদি অবহেলা করি, তাহলে কিন্তু আমাদের দাম্পত্য জীবনের উপরেও হচ্ছে টোটাল প্রভাবটা পড়ে, সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া। প্র্যাকটিক্যালি স্যার, আপনারা তো এই বিষয়ে রুগীরাই দেখেন, কি পরিমাণ প্রিভিলেন্স বা এটার সংখ্যাটা কীরকম, এটার বিষয়ে তো আসলে কখনো কেউ আলোচনা করে না যে আমার এরকম প্রবলেম আছে। হয়তো ফ্রেন্ডের সাথে কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে যে পাবলিকলি যে জ্বর, অনেকে আমরা একটা জানতে পারছি যে এই জ্বরের হার বাড়ছে। সো সেরকমভাবে স্যার এই স্বাস্থ্য রিলেটেড প্রবলেমগুলি নিয়ে স্যার প্রভাবটা কীরকম, দিন দিন কি বাড়ছে নাকি আমরা ভালোর দিকে যাচ্ছি? ধন্যবাদ। এটা অনেক লম্বা এবং জটিল প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে এটা তো একটা ট্যাবু ছিল, এটা একটা এমন একটা বিষয় ছিল মানুষ এটা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, নট ইন ওপেন ইয়ার, নট ইন পাবলিকলি। এখন হাজব্যান্ড ওয়াইফের যে দাম্পত্য সম্পর্কের ব্যাপারটা তারা চেপে যেত। তো এখন ধরেন যে সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে ইন্টারনেটের যুগের সাথে কিন্তু মানুষ কিন্তু একটা গ্রামের মহিলা বা একটা পুরুষও কিন্তু ইন্টারনেটে করে সে কিন্তু অ্যাক্সেস পেয়ে যাচ্ছে সারা পৃথিবীর। এখন আমরা যদি একটু পেছনে যাই, 60-এর দশকে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা সেক্স রেভলিউশন হয়ে গেছে, একটা যৌন বিপ্লব হয়েছে। সেই সময় তারা সমাজের কাঠামো থেকে বের হয়ে তারা হিপ্পিদের আন্দোলন হয়েছিল, অবাধ যৌনাচারের ব্যাপার ছিল। এখন কিন্তু এই বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টের পরে কিন্তু মানুষজন এখন একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছে। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু আপনার প্রি ম্যারিটাল সেক্সের ব্যাপারটা অনেক বেশি এখন খোলামেলা। তারপরেও কিন্তু যখন একটা হাজব্যান্ড ওয়াইফ একটা ম্যারিড রিলেশনের মধ্যে থাকে, তখন কিন্তু তাদের মধ্যে একটা রুলস থাকে, নর্মস থাকে, রিচুয়ালস থাকে। আমাদের দেশে যেটা হতো, আমাদের দেশে ধরেন যেহেতু একটা রক্ষণশীল সমাজ এবং সেক্স সম্পর্কে কিন্তু অত বেশি তারা ওপেনলি কথা বলতে আগ্রহ বোধ করতো না, ডাক্তারের কাছেও আসতো না। তো প্রিভিলেন্স কিন্তু আগেও ছিল,
আচ্ছা, এখনও আছে, কিন্তু এখন এটা সারফেসে আসে, মানুষ এটা নিয়ে কথা বলছে, মানুষের যে একটা ট্যাবু ছিল এটা নিয়ে বের হয়ে আসছে। আগে তারা ওই যে ট্রেডিশনাল হিলারদের কাছে যেত, তারপরে যে সুফি, তারপরে মানে ইয়েদের কাছে যেত, গ্রাম্য চিকিৎসক, কবিরাজ, চিকিৎসকের কাছে যেত। এখন তারা ডাক্তারের কাছে যায়। আগে যেমন তারা যেত শুধু ডার্মাটোলজিদের কাছে, এখন তারা ধরেন যে ইন্টারনেটে দেখে বা বিভিন্নভাবে ইয়ে করে তারা কিন্তু এক্স্যাক্টলি ব্রাউজ করে বোঝার চেষ্টা করে যে কার কাছে যাবে। এবং যদি প্রেভিলেন্সের কথা বলেন, এখন মেল এবং ফিমেল, পুরুষ এবং নারীদের মধ্যে কিন্তু এই যৌন রোগের হার ভিন্ন। আরেকটা জিনিস বুঝতে হবে, যৌন রোগ মানে কিন্তু যৌন সংক্রামিত রোগ নয়। আমরা যে বলি যে যৌনবাহিত রোগ হচ্ছে সিফিলিস, গনোরিয়া, এই যৌন স্বাস্থ্য বা সেক্সুয়াল মেডিসিন বা ওই যে সেক্সুয়াল হেলথ ইজ ফার মোর সুপিরিয়র। মানে এটা ধরেন যে একজন হাজব্যান্ড ওয়াইফের যে পারস্পরিক ভালো থাকা, তাদের যে মানে দাম্পত্য সম্পর্কে তারা স্যাটিসফাইড কিনা, এগুলিও কিন্তু সন্নিবেশ থাকে, শুধুমাত্র ওই যে যৌনবাহিত রোগ নয়। তো এখন আপনি যদি হারের কথা আসেন, পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি রোগ হচ্ছিল প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত পতন। যখন একজন পুরুষের দ্রুত বীর্যস্খলন হয় এবং তার হাজব্যান্ড ওয়াইফের স্যাটিসফ্যাকশন আগে যখন হাজব্যান্ডের দ্রুতস্খলন হয়, সেটাকে বলছে প্রিম্যাচুর ইজাকুলেশন। এর হার কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্ট্যাটিক্সে বলছে প্রতি 100 জনে 20 থেকে 40 জন বা 20 থেকে 30 জন। মানে আমরা যদি হিসাব করি প্রতি 3 জনে একজন বা প্রতি 5 জনে একজন। তো এই হারটা কিন্তু অনেক বেশি। কিন্তু আপনি যদি এর সাথে মাত্রা যোগ করেন যে তাদের এটাতে কিভাবে প্রভাবিত হচ্ছে, এটার কারণে তাদের দাম্পত্য সম্পর্কে সমস্যা হচ্ছে কি হচ্ছে না, তাহলে হারটা অনেক কমে আসবে। এই একইভাবে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এটাও একটা রোগ যেখানে মানুষের মানে পর্যাপ্ত লিঙ্গ উত্থান হয় না, এবং এটা কিন্তু বিভিন্ন রকমের শারীরিক রোগের সাথে রিলেটেড। যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, চর্বি, রক্তে যদি মানে চর্বির আধিক্য থাকে, তাহলে তাদের মধ্যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে, এবং বয়সের সাথে সাথে এই রোগটা কিন্তু বেড়ে যায়। তো এই রোগের প্রেভিলেন্স বেশি হলেও পুরুষদের মধ্যে সামগ্রিকভাবে দ্রুত বীর্যপাতের রোগ বেশি, এবং সাউথ এশিয়া এটা আরও বেশি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তুলনায় দক্ষিণ এশিয়াতে এটা বেশি হয়। এখন মেয়েদের ক্ষেত্রে যদি আসেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি যৌনবাহিত এই সেক্সুয়াল ডিসঅর্ডার হচ্ছে হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার। তাদের যৌন আগ্রহ কম থাকে, এবং অনেক ক্ষেত্রে ধরেন যে ছোটোবেলা থেকে যদি কোনো যৌন নিগৃহের শিকার হন বা কোনো কারণে যদি মা বাবার কাছ থেকে যদি খুব কনজারভেটিভ ধারণা পেয়ে থাকেন, যদি মানে খুব রক্ষণশীল মনোভাব থাকে, তখন তাদের মধ্যে এক ধরনের মানে কী বলে যে একটা আতঙ্ক থাকে, ভয় থাকে, এবং যখন একটা বিয়ের পরে হাজব্যান্ডের প্রতি তাদের একটা পরিপূর্ণভাবে যদি ভালোবাসা আদর থাকলেও কিন্তু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ভীতি চলে আসে, যেটাকে আমরা বলি যে ওই জেনিটোপেলভিক পেইন অ্যান্ড পেনিট্রেশন ডিসঅর্ডার, মানে তাদের যৌন সম্পর্কের ক্ষেত্রে একটা ভীতি থাকে। তো মোটামুটিভাবে এই ধরনের রোগগুলি হয়। এছাড়া ওষুধের কারণে অনেক সময় যৌন রোগ হয়, মাদকাসক্তির কারণে যৌন রোগ হয়, এরকম বিভিন্ন রকমের সেক্সুয়াল ডিসঅর্ডার হয়। অনেক ধন্যবাদ স্যার। মানে আমরা ডিটেলস অনেক কিছুই জানলাম এই আপনার উত্তরের মাধ্যমে। আমি এখান থেকেই নিব কতগুলি কোশ্চেন। যেমন স্যার, প্রথমে আপনি বললেন যে যৌনবাহিত রোগ এবং যৌন সমস্যা দুইটা কিন্তু ডিফারেন্ট। আমাদের অনেক সময় ভুল ধারণা হয় যে যৌন রোগ বলতে আমরা সিফিলিস, গনোরিয়া এই রকম রোগগুলির সাথে মিলিয়ে ফেলি, যে আমার মনে হয় যৌন রোগ মানে যৌন সমস্যা। এটা তো একটা মানে সিমটমের মতো আমরা বলতে পারি, যে আমার যে প্রবলেমগুলি হচ্ছে সেটা একটা আমার অন্য রোগের সিমটমও হতে পারে। সো এই জায়গাতে স্যার আপনি বলছেন যে আগে যেটা চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ যেটাকে বলা হতো, সেখানে তো বেসিক্যালি আমরা জানি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলি নিয়ে তারা হচ্ছে কি বিশেষভাবে কাজ করে। কিন্তু এখন তো বাংলাদেশে সেক্স মেডিসিন মানে সেক্সুয়াল মেডিসিন অ্যাসোসিয়েশনও আছে, এবং সেই ধারণার চিকিৎসা ব্যবস্থাও আছে, এবং একদম বিশেষজ্ঞ না হলেও ট্রেনিং দেওয়া হচ্ছে এই বিশেষ ব্যবস্থাতে। কারণ প্রিভিলেন্স যেহেতু বাড়ছে, মানুষের মধ্যে এই প্রবলেমগুলি যেহেতু অ্যাওয়ার হচ্ছে, আমি এগুলি নিয়ে পয়েন্ট রেজ করছি এখন। সো এই জায়গাতে স্যার যেহেতু অনেক অ্যাসোসিয়েশন আছে, এবং আপনি সেই অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের আপনি এখানে বাংলাদেশের কর্ণধার, এই জায়গা থেকে স্যার আপনাদের পদক্ষেপটা কি, কীভাবে এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতেছেন প্রফেশনালের মাধ্যমে, অর্থাৎ ডাক্তারদের মধ্যে? ধন্যবাদ। আমি হচ্ছে সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন, এটা ব্যাঙ্গালোর, ইন্ডিয়ার যে ব্যাঙ্গালোর, ওই ব্যাঙ্গালোর বেসড একটা সোসাইটি, ওইটার আমি এখন প্রেসিডেন্ট। আচ্ছা। এবং এই সোসাইটিতে কিন্তু আমরা যেটা কম্প্রিহেন্সিভ নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড স্কিল, আমরা বেসিক্যালি ডাক্তারদের মধ্যে কাজ করি। ডাক্তারদের মধ্যে কিভাবে ধরেন যে এই যার যার ডিসিপ্লিন থেকে কাজ করছে, যেমন আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের এই সোসাইটিতে আরও আছে ইউরোলজিস্ট, ডার্মাটোলজিস্ট, তারাও আছেন।
আমরা এরকম মাল্টি সোসাইটির মানে প্ল্যাটফর্ম থেকে একটা কমন প্ল্যাটফর্মে এসে আমরা কি করি সেক্সুয়াল ডিসঅর্ডারটাকে একটা 360 ডিগ্রিতে আমরা অ্যাপ্রোচ করি। এর একটা পার্ট হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা একটা ক্ষুদ্র অংশ। জিনিসটা কিরকম যে অনেক সময় দেখেন যৌনবাহিত রোগ আছে, যে সিফিলিস গনোরিয়া আপনি জানেন, যে আপনি অ্যাড্রেস করেছেন। সিফিলিস গনোরিয়ার কারণে যদি নারী পুরুষের মধ্যে একজনের থাকে তাহলে কিন্তু এটা সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে কিন্তু একজনের শরীর থেকে আরেকজন শরীরে প্রবেশ করবে। এটা হচ্ছে যৌনবাহিত রোগ। কিন্তু মডার্ন ডেতে কিন্তু আগে মানুষ মনে করতো যে যৌন রোগ মানে যৌনবাহিত রোগ, কিন্তু এখন মানুষের অ্যাওয়ারনেস বাড়াতে তারা বোঝে যে না, আমার তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নাই, স্টিল আমি সাফার করছি। তো তখন তারা বুঝতে পারেন যে কার কাছে যাবে। তো এই জন্য, এবং ডাক্তারদের মধ্যে এক ধরনের একটা ভ্রান্ত ধারণা ছিল, তারাও মানে একটা লস, মানে তারা বুঝতে পারছে না যে কার কাছে যাবে। তো এই জন্য আমাদের যে সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন, যেটাকে আমরা সংক্ষেপে বলি সাসেম, এই সাসেম বাংলাদেশের ডাক্তারদের মধ্যে একটা ট্রেনিং কোর্স চালু করেছে যে সেক্সুয়াল মেডিসিনের উপর। এটা জাস্ট একটা এসেন্স, মানে একটা 3 দিনের প্রোগ্রাম আগে আমরা করতাম, এখন আমরা 10 দিনে করি, 9 to 5 সকালবেলা থেকে রাত পর্যন্ত। এখানে আমাদের দেশি বিদেশি টপ এক্সপার্ট যারা, তাদেরকে নিয়ে আমরা কী করি, এটা একটা ওভারঅল একটা 360 একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। শুরু থেকে এটা কেন হয়, ফিজিওলজি কী, কীভাবে চিকিৎসা করবে, নারীর সমস্যা কী হয়, পুরুষের সমস্যা কী হয়, যখন একটা কাপল ইস্যু আসে, হাজব্যান্ড ওয়াইফের একটা দাম্পত্য সম্পর্ক হয়, তখন কীভাবে অ্যাড্রেস করতে হবে, এই সামষ্টিকভাবে আমরা একটা চিকিৎসা করি। প্রায় 200 থেকে 250 ডাক্তারকে আমরা ট্রেনিং দিয়েছি। এখন আমরা জেনারেল ফিজিশিয়ান যা, তাদেরকেও ট্রেনিং দিয়েছি, যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন, তারা এটাকে এন্ডোর্স করে, তারা বলে এটা তাদের স্বীকৃত। তবে এটাও বলতে হবে যে বাংলাদেশে সেক্সুয়াল মেডিসিন বলে কোনো স্বীকৃত ডিসিপ্লিন নাই এখনো। আমি সাইকিয়াট্রিক ব্যাকগ্রাউন্ড থেকে আমি সেক্সুয়াল মেডিসিন প্র্যাকটিস করি। যে একজন ইউরোলজিস্ট আছে, সে তার ইউরোলজির ডিগ্রি পাওয়ার পর থেকে সে সেক্সুয়াল মেডিসিন প্র্যাকটিস করে, যার যার ফিল্ড থেকে সে প্র্যাকটিস করে। কিন্তু এটা একটা সুপার স্পেশালিটি বলা যাবে, কিন্তু কোনো সাব স্পেশালিটি এখন পর্যন্ত আসে নাই। এটা ইন্ডিয়াতেও নেই, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন মাত্র শুরু হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ স্যার। যে এই যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন, মানে সেক্সুয়াল মেডিসিন একটা আলাদা উইং, আমাদের দেশের জন্য এটা বেশ প্রয়োজন। এটা নিয়ে আমরা আরও ডিটেলস কথা বলবো, নিব ছোট্ট একটি বিরতি, এবং বিরতির পর আমরা এসে আরেকটু ডিটেলস কথা বলবো বিভিন্ন রোগগুলি নিয়ে এবং তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করেছেন গত 7-8 বছর যাবতই। এইরকম একটা সোসাইটির মাধ্যমে মাঠ পর্যায়ের চিকিৎসক যারা আসলে রেজিস্টার্ড ডক্টর, তাদেরকে আপনারা ট্রেনিং দিচ্ছেন। এই ট্রেনিংয়ের মাধ্যম, মানে ট্রেনিংয়ের আগে যেটা ছিল যে যার মতো করে এই অ্যাড্রেসগুলি করতো, আসলে মানুষ কিন্তু শুধুমাত্র এই সমস্যা নিয়ে আসে না, অন্য একটা প্রবলেম হয়, তার সাথে অ্যাডেড এইরকম একটা কমপ্লেন বলে দেয়, তখন যেই চিকিৎসা দিচ্ছেন তিনি হয়তো তার সাপ্লিমেন্ট হিসেবে অ্যাড করেন। কিন্তু এখন যেহেতু আপনারা এই ট্রেনিংটা দিচ্ছেন, এর ফলে কি স্যার মানুষের মধ্যে বা রোগীদের মধ্যে চিকিৎসা ব্যবস্থাতে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ আপনারা পাচ্ছেন? ধন্যবাদ। আমরা বেসিক্যালি কিন্তু ওই প্রান্তিক যে চিকিৎসক তাদেরকে দিচ্ছি না, আমরা দিচ্ছি অলরেডি যারা স্পেশালিস্ট, যে ইউরোলজিস্ট, গাইনোকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট। কিন্তু জেনারেল ফিজিশিয়ান বা জিপিদের এবার শুরু করেছি। আচ্ছা, ওকে। ট্রেনিং এর পরে যেটা আমরা পেয়েছি, একটা সার্ভে আমরা করেছি, এর মধ্যে দেখলাম যে যারা আগে এই সেক্সুয়াল মেডিসিন নিয়ে পড়াতেন না, তাদের একটা সিগনিফিকেন্ট পোর্শন এখন কিন্তু ছাত্রদেরকে পড়াচ্ছেন। গত 10 বছর আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ থেকে প্রচুর গবেষণা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে মানে পাবলিশড হয়েছে। মানে যেমন আমাদের অনেকগুলি স্কেল ভ্যালিডেশন হয়েছে। যেমন একজন ডাক্তার যখন একটা রোগীকে জিজ্ঞেস করতে যাবে সে কি মানে কোশ্চেনগুলি ব্যবহার করবে, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা মাত্রা থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে। এই কোশ্চেনগুলি কিন্তু ভ্যালিডেটেড হতে হয়। বাংলাদেশে অনেকগুলি স্কেল কিন্তু ভ্যালিডেটেড হয়েছে, এর উপর অনেক ধরনের গবেষণা হয়েছে। তো আমরা একটা এফেক্টিভ চেঞ্জেস দেখতে পেরেছি। আর যেটা হচ্ছে যে ওই মানুষজন এখন হয়তো বুঝতে পারছে যে কার কাছে যাবে, কিভাবে যাবে, কোথায় চিকিৎসা করবে, এবং কখন একজন সাইকিয়াট্রিস্ট একজন ইউরোলজিস্টের কাছে রেফার করবেন, কখন একজন ডার্মাটোলজিস্ট একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবেন। এভাবে কিন্তু মানে ইন্টারডিসিপ্লিনারি রোগী কিন্তু হয়রানিটা কম হবে। কারণ একজন রোগীর যখন যে সমস্যা হচ্ছে সে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারের কাছ থেকে প্রপার রেফারেল হচ্ছে, এটা একটা ভালো দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আগে এই রিলেটেড স্ট্যান্ডার্ড কোনো এসওপি, যে কিভাবে একটা রোগী আসলে কিভাবে তাকে মূল্যায়ন করবে, কিভাবে তার ওষুধ দিবে, এক ওষুধের কাজ না হলে পরবর্তী ধাপ কী হবে, এটা ছিল না। এখন কিন্তু আমাদের সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন কিন্তু একটা মানে ট্রিটমেন্ট একটা গাইডলাইন আছে।
গাইডলাইন ফলো করার চেষ্টা করছে এবং এগুলো কিন্তু ডাক্তারদের মধ্যে এগুলি ডিসিমিনেশন হচ্ছে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে 2011 সালে অক্সফোর্ডে ট্রেনিং করেছি, তারপরে যে হাঙ্গেরিতে ট্রেনিং করেছি। ওই ট্রেনিংয়ের ওখানকার যে কারিকুলামের যে একটা রিপ্লিকা আমরা মোটামুটি এখানে আনার চেষ্টা করছি এবং তাতে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখি যে পার্শ্ববর্তী ভারতের থেকেও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে মানে চিকিৎসার যেহেতু আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করি, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা একটা মানে উন্নতি এসছে, যেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আপনি জেনে খুশি হবেন যে আমরা যে ট্রেনিং প্রোগ্রামগুলি যখন চালু করি তখন আমরা কিন্তু ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিনের একটা রিসার্চ গ্র্যান্টের জন্য আমরা অ্যাপ্লাই করি এবং কয়েকটা ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিয়ানদের সাথে মানে প্রতিযোগিতা করেই কিন্তু আমরা উইন করে কিন্তু আমরা ট্রেনিং প্রোগ্রামটা চালু করতে পেরেছি এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু বিদেশি এক্সপার্টও এখানে ট্রেনিং দিয়েছে। এটা আমাদের একটা বড় সাফল্য। অনেক অনেক মানে রিয়েলি মানে অ্যাপ্রিসিয়েটেড যে ইন্টারন্যাশনালি একটা জায়গা থেকে আমরা অ্যাফিলিয়েটেড ট্রেনিং কোর্সগুলি করাতে পারছি ডাক্তারদের জন্য এবং ডেফিনেটলি রোগীরা তাতে বেনিফিটেড হবে এবং এই যে গাইডলাইনের মাধ্যমে চিকিৎসাটা করানো হচ্ছে, কারণ এটা এমন একটা প্রবলেম, একটু হাইপোথেটিক্যাল কথা যে আমি স্যাটিসফাইড হচ্ছি না বা আমার হচ্ছে গিয়ে সেক্সুয়ালি টাইমটা কমে যাচ্ছে এবং কারো কাছে হয়তো 5 মিনিটটাই বেশি লাগছে, কারো কাছে 10 মিনিটটাও কম লাগছে। এই যে একটা গাইডলাইনটা স্যার, আসলে আমি এখান থেকেও জানতে চাই, মানুষের এটা কমন যে কতটুকু হলে একজন মানুষই স্ট্যান্ডার্ড ধরতে পারে যে না আমার সমস্যা নেই, মানে আমি বলতে যাচ্ছি কখন রেড ফ্ল্যাগটা একটা মানুষের রেইজ করা উচিত তার নিজের যৌন স্বাস্থ্যর বিষয়ে। হাউ মাচ ইজ টু মাচ। ইয়েস স্যার। এখন মানে আগে আমরা যে সাইকিয়াট্রিক যে ডায়াগনোসিসগুলি করতে পারি, বলতে যে যদি আগে বীর্যস্খলন হয়ে যায় মানে স্যাটিসফ্যাকশন হয়ে যায় এরকম টার্ম হতো, কিন্তু যখন ওষুধগুলি আসে ইউএসএফডি একটা স্পেসিফিক ওদের একটা স্ট্যান্ডার্ড ছিল যে আমি তো মানে কম সময় পাচ্ছে আর একটু বেশি হতো স্যাটিসফ্যাকশন হচ্ছে, এগুলি তো ভেগ টার্ম। তারা বলছে এটাকে কোয়ান্টিফাই করতে হবে। তখন কিন্তু মানে আমরা যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল আমরা যে মানে পাশ্চাত্যের বইটা ফলো করি, ওরা একটা ক্যাটাগরিতে নিয়ে আসে, সেটা হচ্ছে যে একজন নারী পুরুষের যৌন সম্পর্কের ক্ষেত্রে মানে লিঙ্গ প্রবেশ করার পর থেকে 1 মিনিটের মধ্যে যদি তার বীর্যস্খলন ঘটে তাহলে এটাকে বলবে দ্রুত বীর্যপাত। ওকে। তো এখন কোনো নারী পুরুষের মধ্যে যদি এরকম হয় যে উইদিন 1 মিনিট অফ ইন্টারকোর্স যদি তার বীর্যস্খলন হয় তাহলে তাকে দ্রুত পতন বলবে, প্রোভাইডেড এর সাথে থাকতে হবে যে এই ব্যক্তি চাচ্ছে এটাকে দীর্ঘায়িত করতে পারছে না এবং তার ওয়াইফ এবং মানে হাজব্যান্ড দুইজনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে এবং এটা যদি 6 মাস ধরে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি হয় বলতে গেলে 75 থেকে 100% কেসে, তখন এটাকে বলে যে দ্রুত বীর্যপাত এবং অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে স্যার এক্ষেত্রে তো 1 মিনিটের মধ্যে, এটা তো গাইডলাইন বা প্রোটোকল ওয়াইজ কথা, কিন্তু অনেক সময় রুগীরা আসে দেখা যায় যে আসলে সময়টা দীর্ঘায়িত আছে কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকছে না, যে বেশি হওয়ার পরও মনে হচ্ছে দ্রুত পতন হচ্ছে। সেক্ষেত্রে কি স্যার চিকিৎসক মানে এই জায়গাতেই না চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যদি একটু বলেন। যে আমি যেটা আগেই বলেছিলাম যে শুধু উইদিন 1 মিনিট অফ মানে পেনোভেজাল ইন্টারকোর্সে মানে ইজাকুলেশন হলেই হবে না, পেশেন্টের ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, পেশেন্টও বলবে যে না আমি স্যাটিসফাই না, পার্টনারও বলবে আমি স্যাটিসফাই না, এই দুইটি থাকতে হবে। এখন যদি মানে 1 মিনিটের বেশি যদি মানে মানে ব্যক্তি লাস্ট করতে পারে, বাট যদি ওয়াইফ যদি বলে সে ডিসস্যাটিসফাইড, তাহলেও ইটস এ প্রবলেম। সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে, তাদের দাম্পত্য অন্যান্য কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে এবং তাদের কোনো মানে এই যে তাদের মানে তাদের যে বিভিন্ন রকমের যে কলা কৌশল, তাদের যে দ্য ওয়ে দে ডু দ্য আর্ট, হ্যাঁ ওইটাতে কোনো অসুবিধা আছে কিনা এটাও দেখতে হবে এবং তখন কিন্তু ডাক্তারই বলতে পারবে যে এক্স্যাক্টলি কোথায় সমস্যা হচ্ছে। তাদের অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক সময় কিন্তু সেক্সুয়াল প্রবলেম হচ্ছে সারফেসে আসে। যখন হাজব্যান্ড ওয়াইফ মানে ডাক্তারের কাছে আসে তখন তারা যৌন সমস্যা নিয়ে আসে, কিন্তু আপনি যদি ডিপ ইনসাইডে যান দেখা যায় তাদের প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। তাদের দাম্পত্য কলহের যে একটা ফ্রাস্ট্রেশন তা এটাকে রিফ্লেক্ট করছে সেক্সুয়াল ডিসফাংশনের মধ্যে। হয়তো আছে যে ওয়াইফের কোনো একটা আনমেড ডিমান্ড আছে, সে হয়তো স্যাটিসফাইড না উইথ দ্য মানে ইনলজ, হ্যাঁ শ্বশুরের সাথে দাম্পত্য কলহর জন্য এটা কিন্তু একটা অনেক সময় একটা চ্যানেলিং হয়ে যায়। মানে আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ, যে ম্যাচোম্যান সোসাইটি, এই সোসাইটিতে কিন্তু এটা একজন আরেকজনকে ঘায়াল করার জন্য একটা বড় অস্ত্র হচ্ছে তার সেক্সুয়াল প্রবলেম। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে দাম্পত্য সম্পর্কের কথা বলা হয়, যে এখানে যে হাজব্যান্ডের প্রবলেমের কথা বলা হয়, কিন্তু রিয়েল টাইম সিনারিও ইজ ডিফারেন্ট।
বিভিন্ন সময় দেখা যায় যে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলি বেশি হচ্ছে। বা এখন কিন্তু খুব কমন ওবেসিটি, মানে অতিরিক্ত ওজনটার কারণেও কমে যেতে পারে। এই বিষয়ে যদি একটু বলেন আমাদের। আমি তো আগে বলেছিলাম যে লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটা, এটা আপনার মানে মানসিকের থেকে শারীরিকের মানে ইয়েটা বেশি থাকে। 40 বছরের নিচে যদি কারো মানে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়, সেই ক্ষেত্রে মানসিক কারণটা বেশি থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির ব্যাপার থাকে, কিন্তু মানসিকটাই বেশি থাকে। আর যখন 40-এর উপরে যাবে তখন আমাদের বিভিন্ন রকম শারীরিক রোগ হয়, ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে হচ্ছে রক্তে চর্বির আধিক্য, হ্যাঁ, তারপরে আপনার ধরেন যে অন্যান্য রোগ অনেক কিছু হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা হতে পারে, আপনার ওই মানে ওবেসিটির কথা বলেন এটা হতে পারে। এই বিভিন্ন কারণে দেখতে হবে যে দিন শেষে কিন্তু পেনিসের যে স্ট্রাকচারটা, এটা কিন্তু একটা ভাস্কুলার স্ট্রাকচার, মানে এটার মধ্যে রক্ত যত ফুলবে তত এটা শক্ত থাকবে। বেলুনকে যেমন আপনি হাওয়া দিলে বেলুন ফুলে যাবে, এরকম পেনিসের মধ্যে যত বেশি রক্ত ঢুকবে তত শক্ত হবে। তো যখন আপনার শরীরের কোলেস্ট্রল বেড়ে যাবে, তখন ভিতরে রক্ত সঞ্চালনের মতো এনাফ স্পেস থাকবে না। যখন আপনার ডায়াবেটিস থাকবে, তখন ব্রেইন থেকে পেনিসে যে সিগন্যাল পাঠাবে, ওই সিগন্যালটা ঠিকমতো যাবে না। আবার গেলেও হয়তো ডায়াবেটিসের কারণে আপনার রক্ত চর্বির আধিক্য থাকে, তখন এই সমস্যা হবে। অনেক সময় আমরা হাইপারটেনশনের জন্য আমরা যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা অন্যান্য বিটা ব্লকার ওষুধ খাই, এই বিটা ব্লকার ওষুধগুলির কারণে কিন্তু আপনার সেক্সুয়াল প্রবলেম হয়। তো ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা কিন্তু মোস্টলি 40-এর পরে হলে অন্যান্য শারীরিক রোগের কমপ্লিকেশন হিসেবে আসতে পারে। হ্যাঁ, এছাড়াও স্যার, আপনি তো দুইটা পয়েন্ট আমরা খুব কমনলি প্র্যাকটিস করি, যে একটা প্রিম্যাচুর ইজাকুলেশন আর একটা ইরেকটাইল ডিসফাংশন, এই দুইটা তো কমনলি ব্যবহার করা হয়। এছাড়াও একটা পাওয়া যায় যে লস অফ লিবিডো, আমার আগ্রহ কমে যাচ্ছে দিন দিন। এই বিষয়টার সাথে কি অন্যান্য রোগের সম্পর্ক আছে, নাকি শুধুই পারিবারিক বা অন্য মানসিক সমস্যার জন্য এই আগ্রহটা কমে যায়? হ্যাঁ, ওই ধরেন মানে যৌন সমস্যা ওভারঅলি কিন্তু বায়োসাইকোসোশ্যাল। এখানে কিছু হরমোনের সমস্যা থাকবে, কিছু পারস্পরিক যে স্বামী স্ত্রী যে বোঝাপড়া, হাজব্যান্ড ওয়াইফের যে ডায়াডিক রিলেশনশিপ, এটার ব্যাপার থাকবে। কিছু কিছু হচ্ছে আপনার সামাজিক কারণ থাকবে। আমি যদি ছোটবেলা আমার মধ্যে গেঁথে যায় যে অমুকে 20 মিনিট ধরে ফিজিক্যাল রিলেশন করতে পারে, আমি তো তাহলে পারবো না। আমার ওয়াইফ, পুরুষ মানে হচ্ছে ওয়াইফকে স্যাটিসফাই করতে হবে, এবং স্যাটিসফাই করতে আমাকে লম্বা সময় থাকতে হবে। তো এটা যে ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণাটা না নির্মূল পর্যন্ত তার সময় যদি এনাফ থাকে, তারপরেও কিন্তু সে নিজেকে অক্ষম মনে করবে। তো এখন আমি যদি ওভারঅল চিন্তা করি, তার মধ্যে যদি হাইপোগোনাডিজমের কথা বলি, তাহলে হাইপোগোনাডিজম হয় যখন পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মানে ঘাটতি থাকে। তো যদি ঘাটতি থাকে, তাহলে তিনটা মানে বৈশিষ্ট্য আমরা দেখি যে তাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়। সকালবেলা যে বলে মর্নিং বোনার হয়, যে সকালবেলায় মানে আমরা বলি যে একটা প্রস্রাবের বেগের কারণে অনেক সময় লিঙ্গ শক্ত থাকে, ওইটা থাকে না যদি হাইপোগোনাডিজম হয় বা টেস্টোস্টেরন ঘাটতি থাকে। আর যে কল্পনার মধ্যেও যৌন চিন্তা আসে না, যেটা লিবিডো কমে যায়। এর সাথে দাড়ি শেভ করতে গেলে দেখা যায় দাড়ি ঠিকমতো বড় হয় না, ঘুমের সমস্যা হয়, তারপর হচ্ছে ওজন বেড়ে যেতে থাকে, হ্যাঁ, ওবেসিটি বাড়ে। তো এই জিনিসগুলি হাইপোগোনাডিজমের জন্য হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের যদি পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকে, ফর এক্সাম্পল যে ওয়াইফ হয়তো তার মাকে নিয়ে, মানে হাজব্যান্ডের মাকে নিয়ে, শাশুড়িকে নিয়ে একটা বিরূপ মন্তব্য করলেন, এটা তার মাথার মধ্যে এমনভাবেই গেঁথে আছে, ফিজিক্যাল রিলেশনের সময় যেখানে আমাদের জানি যে জয় অ্যান্ড প্লেজার, আনন্দ এবং উচ্ছ্বাসের মধ্যে থাকলে কিন্তু তার শারীরিক আগ্রহ আসবে। কিন্তু যখন সে ওই কথাটা তার মাথার মধ্যে যদি রিওয়াইন্ড হতে থাকে, বারবার যদি বাঁচতে থাকে, তখন কিন্তু সেক্সুয়াল কেমিস্ট্রিতে তার আগ্রহ থাকবে না। তো সুতরাং যে যৌন আগ্রহ হ্রাস যে সবসময় হরমোনের ঘাটতির জন্য হচ্ছে তা কিন্তু না। আপনার যদি পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকে, তাহলেও হতে পারে। অনেক সময় আপনার হতে পারে অন্য আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধের কারণ হতে পারে। অনেক সময় হতে পারে আপনি ফাইন্যান্সিয়ালি বিরাট একটা লসের মধ্যে দিয়ে গেছেন, মানে হতাশার মধ্যে আছেন, কিন্তু আপনার ধরেন ফিজিক্যালি আপনার সায় দিচ্ছে, কিন্তু আপনার হয়তো সামষ্টিকভাবে আপনার আগ্রহই পাচ্ছেন না। তো যৌন আগ্রহ হ্রাস সবসময় যে হরমোনের কারণে হয় তা না, এটা একটা বড় কারণ, কিন্তু এর বাইরেও অন্যান্য মানসিক কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে, কনটেক্সচুয়াল কারণ থাকতে পারে। তো এটাকে আমাদেরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে হবে, এবং উপযুক্ত বিশেষজ্ঞ কিন্তু এটাকে ঠিক ফাইন্ড আউট করতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। নিব ছোট্ট একটি বিরতির পরে আমরা এই বিষয়ে আরও ডিটেলস কথা বলব।
বিরতির আগে স্যার আমরা কথা বলছিলাম বিভিন্ন রকম যৌন সমস্যা আমাদের যে প্রবলেম হয় সেগুলি নিয়ে। এর মধ্যে পারিবারিক সমস্যাটাও একটা কারণ, বিভিন্ন রোগ অন্য আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও স্যার মানসিক সমস্যার কারণে মানে একজন রোগ ডিপ্রেশনে আছে, শুধুমাত্রই মানসিক, যেহেতু আপনি স্যার মানসিক রোগ বিশেষজ্ঞ সেজন্য বলছি, এই ডিপ্রেশনের কারণে যদি হয়ে থাকে সেখানে কি শুধু ওষুধ দিয়ে এটাকে ইনক্রিজ করা সম্ভব বা সমাধান করা সম্ভব? যে কোনো যৌন সমস্যারই চিকিৎসা আছে। যেখানে চিকিৎসা নাই, যেমন ধরেন আপনার ক্যান্সার, এখানে রেডিওথেরাপি, কেমোথেরাপিতে আপনার অন্ডকোষের ইয়ে করে ফেলছেন, তারপরেও কিন্তু এর চিকিৎসা আছে। এখন জিনিসটা হচ্ছে যে ডিপ্রেশনের কারণে যেটা হয়, আপনার সব ব্যাপারে আগ্রহ কমে যায়, আপনার ডিজায়ার কমে যায়, ইন্টারেস্ট কমে যায়, মানুষের ড্রাইভ কমে যায়। হ্যাঁ, একটা যে কাজ করার জন্য একটা কর্মস্পৃহা নাই, ওর এখানে মানে অফিসে যাওয়া উচিত, যেতে পারছে না। সব কিছু কমে যাওয়ার সাথে সাথে তার কিন্তু যৌন আকাঙ্ক্ষাও কমে যাবে। আচ্ছা। তো অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, আপনি কোনো ওষুধ ছাড়াই কিন্তু ভালো হয়ে যেতে পারে। কখন? যখন তার ডিপ্রেশন ভালো হয়ে যাবে, তখন ভালো হয়ে যাবে, তার এই যৌন সমস্যা ভালো হয়ে যাবে, যদি এটা শুধুই ডিপ্রেশনের জন্য হয়ে থাকে। এখন দেখেন, একটা ডিপ্রেশন তো 6 থেকে 9 মাস থেকে, কারো 1 বছরের বেশিও থাকে। আপনি কি এতদিন অপেক্ষা করবেন? ওয়াইফ কি অপেক্ষা করবে? বা হাজব্যান্ড কি অপেক্ষা করবে? এই জন্য চিকিৎসা দরকার। এখন চিকিৎসা দিলে কি হবে, যে আপনাকে খেয়াল রাখতে হবে, ওই ওষুধগুলি প্রেসক্রাইব করতে হবে, এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে যৌন সমস্যা এবং মানসিক সমস্যা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এটা কিন্তু ব্রেইনের সেম নিউরো ট্রান্সমিটারের উপর কাজ করে। আচ্ছা। ফর এক্সাম্পল, ডিপ্রেশনে আপনার কি হবে, সেরোটোনিনের ঘাটতি দেখা দেবে। যৌন সমস্যা যদি হয়, দ্রুত বীর্যপাত হয়, সেরোটোনিনের ঘাটতি দেখা দেবে। যখন আপনি সেরোটোনিনটাকে বাড়ায় দিবেন, তার যদি দ্রুত বীর্যপাত থাকে, এটা ভালো হয়ে যাবে, আবার তার ডিপ্রেশন কিন্তু ইমপ্রুভ করে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যদি যৌন আকাঙ্ক্ষা কম থাকে এবং ডিপ্রেশনও থাকে, ডিপ্রেশনে কিন্তু যৌন আকাঙ্ক্ষা কমে যায়, অন্যান্য কারণে আপনার যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে। আপনি যদি অ্যান্টি ডিপ্রেশন দেন, তাহলে তার সেরোটোনিন বেড়ে গেল, তার হয়তো মানে মানে বীর্যপাতেরটাকে আপনি সময়টাকে দীর্ঘায়িত করতে পারবেন, কিন্তু তার কিন্তু যৌন আকাঙ্ক্ষাও কিছুটা কমে যাবে। আচ্ছা। তো এই জন্য আপনাকে এমন এমন ওষুধ চুজ করতে হবে, যেই ওষুধটা তার মানে ডিপ্রেশনটাকে ইমপ্রুভ করবে, কিন্তু সেক্সুয়াল কোনো সাইড এফেক্ট করবে না। তো এই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মানে অ্যাসেসমেন্টটা, পর্যালোচনা এবং তার সঠিক চিকিৎসা জরুরি। আমি কথাটা আবারও রিপিট করছি, যে কোনো ধরনের মানে যৌন সমস্যারই চিকিৎসা আছে। অনেক মানে কিছু হয়তো সমাধান হবে, কিছু নিয়ন্ত্রণযোগ্য হবে, কিন্তু সমাধান মানে চিকিৎসা আছে। চিকিৎসা এখানে স্যার একটা জিনিস বলতে পারবো, যেহেতু বললেন স্যার ওষুধটা চিকিৎসকের পরামর্শ নিয়ে, এবং পরামর্শ মানে কি একটা প্রপার অ্যাসেসমেন্ট করেই তারপরে নেওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায়, যেটা আমি আগেও বললাম, যে অন্য রোগের কারণে আসলো, ডাক্তার ওর সাথে যা সাপ্লিমেন্ট হিসেবে আচ্ছা ঠিক আছে এটা খেলে হবে, বা কিছু ক্ষেত্রে আসলে রোগীরা তো ডাক্তারের কাছে পরামর্শ করতেও লজ্জা পায় বা দ্বিধাবোধ করে, ওষুধের দোকান থেকে গিয়ে নিজের মতো করেই ওষুধ কিনে খেতে পারে, যেহেতু অনলাইন বেসড এখন অনেক ইনফরমেশন পাওয়া যায়। বিশেষ করে মানে ইরেকটাইল ডিসফাংশনের জন্য যেই ওষুধগুলি পাওয়া যায়, নিজেরা এখন বাজার থেকে কিনেই খায়। এরকম ব্যবহার মানে এটা তো আর ওসিটি ড্রাগ না যে আমি কিনে পাওয়া যায়, বাংলাদেশ দেখে এই জিনিসটা আমি কিনে ফেলতে পারছি। এটার কোনো বিরূপ প্রতিক্রিয়া আছে কিনা, এই সচেতনতাটা দরকার কিনা, সেই বিষয়ে যদি একটু বলেন স্যার। খুবই ধন্যবাদ। যখন পৃথিবীতে প্রথম ভায়াগ্রাটা আসে, মানুষের মধ্যে একটা 2 ধরনের ধারণা ছিল, ইট ইজ দ্য ম্যাজিক পিল। হ্যাঁ, এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিছুদিন পরে দেখা গেল ভায়াগ্রা তো ধরেন যে খুব ম্যাসিভলি, মানে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কী হয়, আপনি এটা ওভার দ্য কাউন্টার পাবেন না, কিন্তু আপনি জিপিকে যদি রিকোয়েস্ট করেন যে আমার তো সেক্সুয়াল প্রবলেম আছে, দাও। আপনার যে বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছিলাম যে বাংলাদেশে একটা সমীক্ষা হয়েছিল, ডায়াবেটিস রোগীদের মধ্যে 66% রোগীর কিন্তু ইরেকটাইল ডিসফাংশন আছে। 66 মানে 2/3। এবং যদি বয়স বেশি থাকে, ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, কারো এইজ গ্রুপে আছে 100%। তো এখন ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এরা তো ডাক্তারের কাছে বলে যে গিভ মি দ্য পিল। তো এদের কারো মানে মৃত্যুর ঘটনা ঘটেছিল। আচ্ছা। তখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা সাড়া পড়ে গিয়েছিল যে এই ওষুধের কারণে কি মানে মৃত্যুর কারণ হতে পারে কিনা। তো তখন একটা ইন্টারন্যাশনাল একটা কনসেনসাস প্যানেল, সারা পৃথিবীর যে তাবৎ মাথাগুলি একসাথে বসলো, তারা বসে এই একটা সিদ্ধান্ত দিল, যেটাকে বলে প্রিন্সটন গাইডলাইন 1। প্রথম যেটা কনসেনসাস প্যানেল, মানে একটা সম্মিলিতভাবে ডাক্তারদের একটা আসছিল, ওরা বললো যে না, এই যে আমরা যেটাকে বলি যে PD5, মানে টাডালাফিল, সিলডালাফিল, এই জাতীয় ওষুধ, যেটা আপনার
ইরেকটাইল ডিসফাংশনে হেল্প করে, এইটা নিজে থেকে কোনো যৌন সমস্যা বাড়ায় না, এই ড্রাগের কারণে কোনো মৃত্যুর ঝুঁকি বাড়ায় না। কখন বাড়বে? একজন ব্যক্তি যদি হার্ট অ্যাটাক করে, তার যদি এখনো 1.5 মাস পার না হয়, তার হার্ট তো আঘাতপ্রাপ্ত, তার নিজেরই ক্ষত হয়েছে। এখন হার্টের কাজ হচ্ছে সারা শরীরে কি রক্ত সঞ্চালন করা। এখন আপনি যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন, তখন তো আপনার একটা সার্টেন লেভেল অফ একটা এক্সারসাইজ তো হয়, পাম্পিং, ওই হার্টটাকে তখন সাথে সাথে পাম্প করতে হয়। তো হার্ট যদি আঘাতপ্রাপ্ত হয় এবং তাকে যদি বেশি মাত্রায় পাম্প করতে হয়, তখন কিন্তু সেইটাকে সে পেসটাকে ধরে রাখতে পারে না। তো সুতরাং হার্ট অ্যাটাকটা হচ্ছে একটা ঝুঁকি, ওষুধটা নয়। ওকে। এক সেকেন্ড হলো যে আপনার প্রথম তো বললাম যে অনেকের মনে হয়েছে যে মৃত্যু ঝুঁকি বাড়ায় কিনা, বলে এটা রিমার্কেবলি সেফ, বাট আপনাকে বুঝতে হবে যে কখন আপনি দিতে পারবেন, কখন দিতে পারবেন না। ওকে। আরেকটা হচ্ছে অনেকে মনে করে এটা বোধহয় যৌন বর্ধক রোগ। হ্যাঁ, এটা নিয়ে সরকারের মধ্যে, তারপরে যারা হচ্ছে আপনার ওই যে এই মানে কি বলে ডাক্তারদের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। এইটা আপনার ব্রেইনে কাজ করে না, এটা মেইনলি কাজ করেছিল পেনিসে। আচ্ছা। তো সুতরাং এটা যৌনবর্ধক রোগ কিন্তু ব্রেইনে কাজ করবে। যেমন ইয়াবা কিন্তু একটা আফ্রোডিসিয়াক যৌনবর্ধক রোগ। কেন? কারণ সে ব্রেইনের মধ্যে কিন্তু ডোপামিন লেভেল বাড়ায় দেয়। ওকে। আর আমরা যে টাডালাফিল সিডালাফিল খাই, এটা কিন্তু পেনিসে যায় কাজ করতে। সুতরাং এটা কিন্তু আপনার ব্রেইন থেকে স্টিমুলেট করছে না। ওকে। তো এইটা কিন্তু অনেক ডাক্তারদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। প্রথম আমরা যখন এটা নিয়ে কাজ করি, তখন আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে অনেক মানে ডিসকাস করতে হয়েছিল। তো সুতরাং এই ইরেকটাইল ডিসফাংশন মানে যেটা বললাম যে এইটার কারণে কোনো মৃত্যুর ঝুঁকি বাড়ায় না, কিন্তু যেটা হয় এটা কিছু সাইড এফেক্ট থাকে। যেমন ধরেন যে মাথা ব্যথা করে, কোনো কারো কাছে ব্যাক পেইন করে, এটা সাময়িক। নশিয়া হয়, মানে বমির ভাব হয়, বমিও হতে পারে, চোখের মধ্যে ফ্ল্যাশ দেখতে পারে, যে হট মানে কী বলে মানে সর্ষে ফুলের মতো ঝিলিক দেখতে পারে, কিন্তু এগুলি হচ্ছে সাময়িক। ওষুধ খাওয়ার সাথে সাথে হয়, ওষুধ খাওয়ার পর এটা চলে যায়। এছাড়াও এই রকম প্রবলেম হলে কোনো রকমের টেস্ট করাটা কি নিজেদের বা প্রয়োজন আছে? যে ডায়াবেটিস, কোলেস্টেরল এগুলি তো করবেই, এছাড়া কোনো স্পেশাল টেস্ট করার কি প্রয়োজন আছে, যার মাধ্যমে তার হিডেন কোনো রোগ আছে কিনা, যেটার কারণে লস অফ লিবিডো হচ্ছে বা অন্যান্য প্রবলেমগুলি হচ্ছে? হ্যাঁ, কিন্তু যে প্রথম কথা হলো যে এটা তো করবে একজন বিশেষজ্ঞ। এই ডাক্তার আপনার যে সেক্সুয়াল হেলথ অ্যাসেস করবেন, সে 3 ধরনের হিস্ট্রি নেন। একটা হচ্ছে তার কোনো মানসিক কোনো বিপর্যয় আছে কিনা, মানসিক স্বাস্থ্য কেমন আছে, তার যৌন স্বাস্থ্য কেমন আছে, সেক্সুয়াল হিস্ট্রি সে নেবেন, তারপর তার মেডিকেল হিস্ট্রি সে নেবেন। এই 3 ধরনের হিস্ট্রি নেওয়ার পরে যদি ডাক্তারের কাছে মনে হয়, চিকিৎসকের কাছে মনে হয় যে তার কিছু কিছু টেস্ট রান করানো দরকার, যেমন তার টেস্টোস্টেরন দেখা দরকার, প্রোল্যাকটিন দরকার, বা লিউটেনাইজিং হরমোন দরকার, বা সিম অ্যানালিসিস করতে হবে, তখন উনি করবেন। এটা নির্ভর করে ওনার অ্যাসেসমেন্টের উপর। আর ধরেন যে ওই যখন উনি তারপর উনি চিকিৎসা দেবেন। হ্যাঁ, তো এখন ওই ডাক্তারকে তো হিস্ট্রি নেওয়ার পরেই তার সিদ্ধান্ত মানে মেইন বিষয় হচ্ছে গিয়ে একজন সাধারণ ব্যক্তি হিসেবে তার যৌন স্বাস্থ্য ভালো নাই, এই ক্ষেত্রে তার রেড ফ্ল্যাগটা রেজ করে চিকিৎসকের পরামর্শটা নেওয়া উচিত। এই জায়গাতে স্যার আমি জিজ্ঞেস করব কোন কোন বিষয়গুলি দেখে? আপনি প্রথমেই বলেছেন যে যখন এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্যাটিসফ্যাকশনের লেভেলে কিছু ঘাটতি আসছে, এবং সেখানে অবশ্যই শুধু ব্যক্তি না, মানে একজন পুরুষ না, একজন মহিলাও এই রেড ফ্ল্যাগটা রেজ করবে যে তুমি ডাক্তারের কাছে যাও। এই সচেতনতার জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা, যে এই এই প্রবলেমগুলি হলেই আপনারা আসলে নিজেরা তো কথা বলবেই, কারণ মানুষ আসলে ডাক্তারের কাছে এই বিষয়টা নিয়ে কথা বলতে অনেক হেজিটেট ফিল করে এবং যায় না, 50 মানে অনেক একটা বড় সংখ্যক যায় না, কিন্তু কিছু কিছু তো অ্যাওয়ারনেস করে মানে আসলে যাওয়া উচিত। সেই জায়গাটাতে কোনো গাইডলাইন আছে কিনা স্যার? যদি প্রথম হচ্ছে যে যদি আমরা দেখি যে হাজব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রি ভালো কাজ করছে না, মানে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে এবং এটা একটা রিফ্লেকশন হিসেবে সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, বা সামওয়ান ইজ রেজিং, অবশ্যই তাদেরকে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কারণ আমরা বলি যে যখন সেক্সুয়াল প্রবলেম হবে এবং চিকিৎসক যদি মনে করেন যে তার মানে মানসিক সমস্যার কারণে সেক্সুয়াল প্রবলেমগুলি হয়তো বাড়ছে বা এটা হয়তো হিডেন রয়ে গেছে, নিয়ে তারা কথা বলছেন না, তাহলে অবশ্যই তার যৌন চিকিৎসা দেওয়ার আগে, তার সেক্সুয়াল প্রবলেমটাকে অ্যাড্রেস করার আগে, তার আগে মানে ম্যারিটাল যে ইস্যু বা কাপল ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ এই চিকিৎসা কার্য করবে না। আর আরেকটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম যে ওই শারীরিক রোগের মধ্যে রেড ফ্ল্যাগ হচ্ছে যদি কোনো রোগী হার্টের রোগী হয়,
এবং উনি যদি নাইট্রেট জাতীয় ওষুধ খান, যেমন নাইট্রোকার্ড, মনোকার্ড বা এই জাতীয় নাইট্রেট জিটিএন স্প্রে জাতীয় স্প্রে যদি নেন, তাদের ক্ষেত্রে সিলডেনাফিল টাডালাফিল দেওয়া যাবে না। আচ্ছা। এবং দিতে গেলে টাডালাফিলের ক্ষেত্রে কমপক্ষে 48 ঘন্টা গ্যাপ দেওয়ার পরে, একটা লোক টাডালাফিল খাচ্ছে কিন্তু তার ওই মানে হার্টের সমস্যা আছে, যদি দেখা দেয় টাডালাফিলটা বন্ধ করে 48 ঘন্টা পরে সে নেবে। আচ্ছা। আর সিলডেনাফিলের ক্ষেত্রে 24 ঘন্টা। তো রেড ফ্ল্যাগ হচ্ছে এই ক্ষেত্রে একমাত্র হচ্ছে যদি তারা নাইট্রেট কন্টেনিং ড্রাগ নিয়ে থাকে। এটা তো আসলে ওনার জন্য রেড ফ্ল্যাগ না, অবশ্যই একজন চিকিৎসক তো এটা বিবেচনা করবে, কিন্তু যিনি নিজে স্প্রে বা এই ধরনের ওষুধ খান তারা যেন এই ধরনের ওষুধ নিজে নিজে না গ্রহণ করে। অবশ্যই নিব ছোট্ট একটি বিরতির পর আমরা ছোট আরও দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্যাটিসফ্যাকশনের লেভেলের যদি ইমব্যালেন্স হয় তখনই আমরা চিন্তা করব যে এটা হাইপোগোনাডিজম বা অন্য কোনো কিছু, মানে সেক্সুয়ালি ব্যালেন্সটা হচ্ছে না। এরকমও তো হতে পারে স্যার কারো একজনের হাইপার সেক্সুয়ালিটি, পুরুষ বা মহিলার হাইপার সেক্সুয়ালিটি আছে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিভাবে বুঝবো যে এটা বেশির কারণে হচ্ছে নাকি আমার কমের কারণে হচ্ছে? না, এটা একটু মানে বড়, মানে একটু জটিল বিষয়। মানে হাইপার সেক্সুয়ালিটি ধরেন যে এই টার্মটাই আমাদের মানে নাই কেন, এটা আগে ছিল। আগে এটাকে সাইকিয়াট্রিক ডায়াগনোসিস করতে, এখন হয় কি যে এখন তো একটা ডিজায়ার ডিসক্রিপেন্সি থাকে। কারো জন্য হয়তো ধরেন যে মাসে 10 বার মেলামেশা করা নর্মাল, কারো ক্ষেত্রে হয়তো একবার মেলামেশা করা নর্মাল। ইন্টারন্যাশনাল স্টাডিতে দেখা গেছে সবচেয়ে কম হচ্ছে জাপানিদের, কারণ আমরা জানি তারা মানে ওয়ার্কোহলিক, তারা খুবই কম মেলামেশা করতে আগ্রহী। ফ্রেঞ্চদের বেশি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে গ্রামে গঞ্জে এটা বেশি, কারণ তাদের ওখানে অন্যান্য অ্যামিউজমেন্টের এগুলি কম থাকে। হাজব্যান্ড ওয়াইফের যদি একটা ডিজায়ার ডিসক্রিপেন্সি থাকে যে হাজব্যান্ডের আগ্রহ বেশি, ওয়াইফের কম, বা ওয়াইফের বেশি আগ্রহ কম, হাজব্যান্ডের কম, এই দুইটাই কিন্তু নর্মালের মধ্যে, কিন্তু এটা কিন্তু মিসম্যাচ হচ্ছে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তাদের কাপল ডাইনামিক্সে করে এখন এটাকে একটা ব্যালেন্সের মধ্যে আনতে হবে। ওকে। এখন মানে ম্যারেজ কিন্তু বেসিক্যালি একটা ছাতার নিচে দুজনের সহ অবস্থান। এমন কিন্তু না যে দুজনের মধ্যে গলে যাবে একদম, আমরা যেটাকে বলি যে পারফেক্ট, বলে যে মানে কমপ্লিমেন্টিং ইচ আদার, ইটস ভেরি রেয়ার। ইটস অ্যাবাউট হাউ ইউ আর মেকিং দ্য ব্যালেন্স, বেস্ট ব্যালেন্স। যে বেস্ট ব্যালেন্স করতে পারে সেই হচ্ছে একটা সাকসেসফুল কাপল। তো ওইভাবে যদি ডিজায়ারের মধ্যে কোনো যদি ডিসক্রিপেন্সি থাকে, এটাকে যদি আমরা মানে কতটা কী বলে যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে আনা যায়, একজনের বোঝাপড়ার মধ্যে একটা ইয়ের মধ্যে রাখা যায়, এটা হলো ব্যাপার। যদি এরকম হয় যে না এটা খুবই সমস্যা হচ্ছে, তখন ডাক্তারের কাছে যেয়ে এটা একটা সঠিক ব্যবস্থা নেওয়া, এবং সব কিছুতে ব্যবস্থা আছে, এমন তো যে নাই, আছে, মানে করলে কিছু করা যাবে, বাট আনএক্সপেক্টেড কিছু করা যাবে না। যেমন ধরেন যে হাইপার সেক্সুয়ালিটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কীভাবে বলে, ইউরোপে বলে কেউ যদি সপ্তাহে 7 বারের বেশি ফিজিক্যাল রিলেশন করে বা মাস্টারবেট করে, যে কোনোভাবে সেক্সুয়াল আউটরি যদি 7 বারের বেশি হয়, এটাকে বলছে হাইপার সেক্সুয়াল। এই ক্রাইটেরিয়া কিন্তু অন্যান্য দেশে নাই। কিন্তু ওরা আবার বলে যে হাইপার সেক্সুয়ালিটি কী, যে ধরেন যে আপনার একটা কম্পালসিভ বিহেভিয়ার, আপনার অফিস আছে, আপনার কাজ আছে, আপনার ছাত্র, আপনি সারাদিন মাস্টারবেট করছেন আর পর্ন দেখছেন, সো এইটা হচ্ছে আপনার একটা কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার, যেটা আপনার সামগ্রিক কাজের মধ্যে একটা ব্যাঘাত ঘটছে। আর আমরা যেটা আরেকটা ব্যাপারে আলাপ করছি যে ডিজায়ার ডিসক্রিপেন্সি, দেখা যাচ্ছে না হাজব্যান্ডও অফিস গোয়িং, ওয়াইফও অফিস গোয়িং, বা ওয়াইফও ঘর সংসার সামলাচ্ছে, কিন্তু তাদের একজনের আগ্রহের সাথে আরেকজনের আগ্রহের মিসম্যাচ হচ্ছে। এইটা হয়তো এটা দেখে অ্যাডজাস্ট করতে হবে। এখানে কিন্তু কোনো পারফেক্ট স্ট্যান্ডার্ড নাই। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা নিয়ে আসলে এই যে দাম্পত্য কলহের কিন্তু একটা বড় কারণ, বা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে মানে ডিভোর্সের হার বেড়ে যাওয়ার কিন্তু বড় একটা কারণ হচ্ছে এই ডিসক্রিপেন্সিটা। আমি একটু ডিফার করব, মানে আমার লং এক্সপিরিয়েন্স যতদিন আমি করেছি, প্রায় 15-20 বছর এই সেক্সুয়াল মেডিসিনে দেখেছি যে ডিভোর্সের কিন্তু অনেকগুলি কারণের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবটা বোধহয় একটা বড়। এটা সামাজিক বিশেষজ্ঞ যারা সমাজে যেরকম তারা ভালো বলতে পারবেন। আমার কাছে যে ক্লিনিক্যাল পপুলেশন রোগীরা আসে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসে এবং একটা দেয়ার অন দ্য ভার্জ অফ ব্রেকআপ, মানে তারা দাম্পত্য সম্পর্ক নষ্ট করে দিতে চাচ্ছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু হিডেন প্রবলেম থাকে ডিফারেন্ট। আচ্ছা, সুতরাং এটাকে কিন্তু একজন উপযুক্ত কাপল থেরাপিস্ট একজন ভালোভাবে তাদের অ্যাসেস করে ডিসাইড করতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার কাছে একজন বিখ্যাত মানে চর্মরোগ বিশেষজ্ঞ একটা রোগী পাঠিয়েছিলেন, যেখানে বলছে যে হাজব্যান্ডের প্রিম্যাচুর ইজাকুলেশন আছে। হাজব্যান্ড বলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নাই,
ওয়াইফ বলছে যে না তার আছে, এবং তার সাথে 2 ফ্যামিলি চলে আসছে। আমি বললাম যখনই আপনি ফ্যামিলিকে ইনভলভ করবেন আপনার প্রবলেম সলভ হবে না, আরও বাড়বে, আপনারা ফ্যামিলি ছাড়া আসেন। তো আসার পরে একটা সার্টেন পয়েন্টে কিন্তু মানে হাজব্যান্ডের টাইম অনেক বেড়ে গেল, সেই সময় কিন্তু ওয়াইফ মানে কোঅপারেট করলো না। কেন? কারণ তার বক্তব্য ছিল হাজব্যান্ড খুব মাইজার, তাকে টাকা পয়সা ঠিকমতো দেয় না, তার বাবা খুব মানে ছোটোবেলায় সে বিত্ত বৈভবের মধ্যে বড় হয়েছিল, সেই হাজব্যান্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। এটারই একটা রিফ্লেকশন সে নিয়ে আসছে কি হাজব্যান্ডের প্রিম্যাচুর এডুকেশন আছে। তো সুতরাং রোগীরা সমস্যা নিয়ে আসবে একটা, দেখা যাবে আসল সমস্যা ভিন্ন। তো সুতরাং এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি না অ্যাসেস করেন তাহলে আপনি হয়তো একটা ইউ উইল জাম্প ইনটু এ রং কনক্লুশন। তো সুতরাং ম্যারিটাল প্রবলেমটাকে আপনাকে একটা সামগ্রিক ব্যাপ্তি নিয়ে এটাকে ইয়ে করতে হবে। অনেক সময় এরকম হবে যে যেই সমস্যা নিয়ে তারা আসবে আসল গুপ্ত রহস্য হয়তো অন্যখানে আছে। আচ্ছা, এবং আপনি যেটা প্রথম থেকেই বলছেন স্যার, মানে সেক্সুয়ালি এই প্রবলেমগুলি যেটাই হোক না কেন তার সমাধান আছে, চিকিৎসা আছে। এবং এই চিকিৎসাটা কি স্যার দীর্ঘমেয়াদী নাকি কিছুদিন, যেমন জ্বরের মতো কিছুদিন ওষুধ খেলাম আমার জ্বর ভালো হয়ে গেল, এটা কি সেরকম একটা রোগ, নাকি এটা ডায়াবেটিসের মতো রোগ যে এটা শুধুমাত্র নিয়ন্ত্রণ করে আমার মেনটেন করেই চলতে হবে? দুটোই আছে। যেমন ধরেন একজন ভদ্রলোকের হচ্ছে ওই প্রস্টাটাইটিস হয়েছিল, এখন তার প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, দ্রুত বীর্যপাত হচ্ছে। এখন আপনি যদি একটা অ্যান্টিবায়োটিক দিন প্রস্টেটের সমস্যা মিটাতে ফেলেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু জ্বরের মতো। একটা রোগীর থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েডের জন্য তার দ্রুত বীর্যপাত হচ্ছে। এখন আপনি যদি হাইপারথাইরয়েডের চিকিৎসা করে ফেলেন তাহলে হয়তো তার সমস্যা মিটে যাবে। বাট কিছু কিছু আছে যে আপনার লাইফ লং প্রিম্যাচুর ইজাকুলেশন, যাদের হচ্ছে এটা মানে ছোটোবেলা থেকেই মানে আমরা বলি যে শুরু থেকে টেস্টোস্টেরনের একটা ঘাটতি, সেরোটোনিনের ঘাটতি থাকে, এদেরকে এসএসআরআই দিলে তারা ভালো থাকে, এসএসআরআই বন্ধ করলে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা অন ডিমান্ড দিই। তো এদেরকে কিন্তু অনেক সময় কিন্তু অন ডিমান্ড মানে প্রয়োজনে একটা ওষুধ খেতে হয়। আচ্ছা, এভাবে তারা চলতে পারে। এখন একটা রোগী ধরেন যে ওই প্রস্টেট ক্যান্সার, অথবা ধরেন যে তার পেনাল ক্যান্সার হয়েছে, তার এখন ধরেন যে মানে সে শারীরিকভাবে অক্ষম, কিন্তু তার কিন্তু ওয়াইফ তাকে ছাড়তে চাচ্ছে না, কারণ তাদের যে 15 বছর 20 বছর যে সম্পর্ক, সেই ক্ষেত্রে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিছু কিছু ডিভাইস ইউজ করে তারা ইয়ে করে। হ্যাঁ, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ মানে মানে সম্পর্কটাকে ছাড়তেও চাচ্ছেন, আমার হাজব্যান্ডের যদি অক্ষম, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই মানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। তো সুতরাং এটা আমি জাস্ট উদাহরণ দিলাম। একটা রোগীর হাইপোগোনাডিজম আছে, তার শরীরের টেস্টোস্টেরনের ঘাটতি আছে, যদি এটা অন্য কোনো ইনফেকশনের কারণে হয় আপনি তো বেশি দিন ওষুধ লাগবে না, কিন্তু যদি আপনার প্রাইমারি হাইপোগোনিজম থাকে তাহলে আপনার ওষুধ দিতে হবে। এই হাইপোগোনিজম ওষুধ না দিলে আপনার ইয়ে হবে না। আবার আরেকটা রোগীর ধরেন যে টেস্টোস্টেরনের ঘাটতি আছে কিন্তু তারা বাচ্চা নিতে চায়, সেই ক্ষেত্রে তাকে অন্যভাবে চিকিৎসা দিতে হবে। তো মোটা দাগে যৌন সম্পর্কে যত ধরনের সমস্যা আছে প্রত্যেকেরই চিকিৎসা আছে। কিছু কিছু হচ্ছে মানে ডায়াবেটিসের মতো নিয়ন্ত্রণযোগ্য, আবার কিছু কিছু হচ্ছে ওই মানে জ্বর কাশির মতো একটা কোর্স দিয়ে হয়তো চলে যায়। এটাকে একটা মাত্রায় বলা মুশকিল। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে আজকে অনেক জটিল বিষয় খুব সহজে সাবলীলভাবে আপনার কাছ থেকে জানতে পারলাম যে এই যে সেক্সুয়াল মেডিসিন আছে বাংলাদেশে, এখানে এখন ওই কবিরাজি চিকিৎসা গাছগাছরা খেয়ে কিডনি বা অন্যান্য শারীরিক সমস্যা না বাঁধিয়ে ফেলে একজন বিশেষজ্ঞ সেক্সুয়াল মেডিসিনের পরামর্শ নিয়ে একজন দাম্পত্য জীবনটাকে অনেক সুন্দর করে রাখতে পারে। এবং এই ইনফরমেশনগুলি দিয়ে আমাদেরকে মানে আলোকিত করার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। একটু বলে রাখি যে সেক্সুয়াল মেডিসিন বাংলাদেশে এখন যে পর্যায়ে আছে, প্রত্যেকটা স্পেশালাইজেশন যারা আছে মানে এন্ডোক্রাইন, সাইকিয়াট্রি, ইউরোলজি, তারা যার যার রেসপেক্টিভ ফিল্ডের উপরে তারা করছেন, অলরেডি তারা মানে স্পেশালাইজ হয়ে কিন্তু করছেন। বাংলাদেশে এখনও বিএমডিসি সেক্সুয়াল মেডিসিনকে আলাদাভাবে এন্টিটি আনে নাই, কিন্তু অলরেডি তারা কিন্তু স্পেশালিস্ট হিসেবে বিএমডিসি স্বীকৃত যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন তারাই কিন্তু চিকিৎসাটা করছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার, কারণ এই বিষয়গুলি আমরা জানি না দেখেই বুঝতে পারে না একজন রোগী কার কাছে যাবে, হয়তো সেই জন্য নিজে নিজেই চিকিৎসা শুরু করে দেয়। এরকম ইনফরমেশনগুলি আমরা যদি জানা থাকে তাহলে আমরা এই বিষয়ে নিজেরা সচেতন থাকতে পারবো, এবং এই যে একটা সাংসারিক বা পারিবারিক কলহের মতো বড় একটা জায়গায় চলে যায় তা থেকে আমরা ভালো থাকতে পারবো। অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।